বন্ধুরা, সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসে কালী সাধক রামপ্রসাদ সেনের বিশিষ্ট স্থান রয়েছে। তিনিই প্রথম বাংলায় দেবী কালীর লীলা কীর্তন ও শ্যামা সঙ্গীতের ধারাটিকে জনপ্রিয় করে তোলেন। তিনি লিখেছিলেন 500টিরও বেশি ভক্তিমূলক গান। এছাড়াও রামপ্রসাদের জীবনের বহু তথ্য সহ আজ ঘুরে দেখব রামপ্রসাদ সেনের বসতভিটে, আর জেনে নেব কি করে আসবেন এখানে, মন্দির কখন কখন খোলা থাকে, আসতে দেরি হয়ে গেলে ভোগ প্রসাদ কি করে পাবেন, কোন ঘাটে রামপ্রসাদ কালী মূর্তি নিয়ে বিলীন হয়ে গিয়েছিলেন। সাথে থাকবে আরো অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। রামপ্রসাদের ভিটে যাওয়াটা খুবই সহজ। হালিশহর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জাস্ট 1 মিনিট হাঁটলেই পেয়ে যাবে অটো রামপ্রসাদের ভিটে যাওয়ার জন্য। ভাড়া 10 টাকা। অটোতে করে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে একদম ভিটের সামনে। গাড়ি পার্কিং এর জায়গাটা আছে মন্দিরে ঢোকার গেটের ডান দিকে। বাইক 10 টাকা আর কার পার্কিং করতে লাগে 30 টাকা করে। গেটের উল্টো দিকে একটা ছোট্ট রাস্তাতেই আছে পুজো সামগ্রী কেনার দোকান। এখানে ডালা শুরু 51 টাকা থেকে। ভোগ প্রসাদের কুপনের জন্য এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ওনারা ব্যবস্থা করে দেবেন। স্ক্রিনে এখানকার একটা দোকানের ফোন নাম্বারটা দেখিয়ে দিলাম। এই রামপ্রসাদের ভিটে খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 8:30 অবধি। মন্দিরের গেটের উল্টো দিকে একটি মিষ্টির দোকানের পাশে চোখে পড়ল রং তুলির মাধ্যমে সাধক রামপ্রসাদের পুজো করা, গান লেখা, কন্যারূপে মাতৃদর্শন ও গঙ্গাবক্ষে সলিল সমাধি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। চলো এবার মন্দিরে ঢোকা যাক। রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই হালিশহরে এক তান্ত্রিক বৈদ্য পরিবারে 1718 সালে। তিনি ছিলেন অষ্টাদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি শাক্ত কবি ও সাধক। কালীর উদ্দেশ্যে ভক্তিগীতি রচনার জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সেরেস্তায় তিনি হিসেব পরিচালনার দায়িত্বে ছিলেন, কিন্তু হিসেবের খাতায় হিসেব না করে লিখতেন শ্যামা সঙ্গীত সহ বহু ভক্তিমূলক গান। এবং এই গান রাজা কৃষ্ণচন্দ্রের এতটাই ভালো লেগেছিল যে তিনি সাধক রামপ্রসাদকে 100 একর জমি দান করেন। সামনে এটা কিন্তু কোনো গাছ নয়, বিশাল বড় একটা বট গাছের ঝুড়ি এটি। একটু পরেই আবার ভালো করে দেখাচ্ছি সব। তার আগে বলি, মন্দিরের ভেতরে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানো নিষেধ, তাই বাইরেই জায়গা করা আছে। আর সামনেই আছে নাট মন্দির পেরিয়ে মূল গর্ভগৃহটি। ভিতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকেই একটু দেখাচ্ছি তোমাদের। সাধক রামপ্রসাদের বসত ভিটেটাই এখন নাট মন্দিরে পরিণত হয়েছে। মায়ের মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি। রামপ্রসাদ সেনের ছিল 2টি মেয়ে ও একটি ছেলে। উনি মা কালীর দর্শন পান ছোট্ট মেয়ে রূপে, তাই তার ছোট মেয়ে জগদেশ্বরীর নাম অনুসারেই এখানে কালী মায়ের নাম হয় মা জগদেশ্বরী। চারিদিকের পরিবেশটা কিন্তু অসাধারণ। পাশেই আছে পঞ্চবটী, মানে রামপ্রসাদ সেনের সাধনপীঠ। জায়গাটা পুরোটাই পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এখানে বসেই সাধক রামপ্রসাদ ধ্যান ও মা কালীর উপাসনা করতেন। এই যে বটগাছটি দেখছো, এটার বয়স প্রায় 450 বছর। এই পঞ্চবটী হলো বট, বেল, আমলকি, অশোক ও অশ্বত্থ গাছের সম্মিলিত রূপ। কথিত আছে এখানে একটি গাব গাছও ছিল এবং সেটাতে পদ্ম ফুল ফুটেছিল, যদিও গাছটি এখন আর নেই। এর মধ্যেই আছে পঞ্চমুণ্ডাসন, মানে পঞ্চমুণ্ডি, অর্থাৎ সাপ, ব্যাঙ, খরগোশ, শেয়াল ও মানুষের করটি দ্বারা সৃষ্ট আসন। এখানে বসেই রামপ্রসাদ তন্ত্র সাধনা করতেন। আর সেই 450 বছর পুরনো বট গাছ থেকেই এই ঝুড়িটি নেমেছে দেখো, এবং একটা গাছের রূপ নিয়েছে। পাশেই আছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা, আর পানীয় জলের ব্যবস্থাও আছে। এখানে মন্দির সম্পর্কে কিছু নিয়ম ও তথ্য দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারো। চলে এলাম পঞ্চবটির ডান দিকে। এই রাস্তার ডান দিকেই আছে ভোগ প্রসাদ গ্রহণ কক্ষ। এছাড়া সামনে এই গাছটা দেখো, হাজার হাজার মানুষ তাদের মনস্কামনা জানিয়ে গাছটিতে চূর্ণি ধাগা বেঁধে গেছে। পাশের এই হলঘরটাই ভোগ খাওয়ার ঘর। এখন বন্ধ থাকলেও খোলা হবে বেলা 1টার সময়। আর সামনে এই যে কক্ষটা দেখছো, এটা হলো সাধক রামপ্রসাদের ধ্যান কক্ষ। ভিতরে ঢোকা বারণ,
কিন্তু জানালা দিয়ে ভিতরটা পুরোটাই দেখা যায়, তবে সেখানেও কিন্তু ফটো তোলা মানা। আর ঠিক পাশেই আছে একটা শিব মন্দির। এই শিব মন্দিরের ভিতরে ধূপ মোম নিয়ে প্রবেশ করলেও জ্বলন্ত ধূপ মোম এখানে রাখাটা কিন্তু একদম নিষেধ। এবার একটু ভোগ প্রসাদের নিয়মটা বলে দিই। সকাল 9টা থেকে 10টার মধ্যে 60 টাকা প্রতিজন হিসাবে কুপন কাটতে হয়। ভোগ দেওয়া হয় বেলা 1টার সময়। যদি এখানে আসতে দেরি হয়ে যায় তাহলে মন্দিরের অফিসের এই মোবাইল নাম্বারটাতে একটু কল করে নিতে পারো, অথবা ভিডিওর প্রথমে দেখানো ডালার দোকানেও কল করতে পারো, একই ব্যাপার। এতক্ষণ মন্দির চত্বরের ডান দিকটা দেখলাম, চলো এবার একটু মন্দিরের বাঁ দিকটা দেখে আসি। বাঁদিকে আছে একটা বেশ সুন্দর বাঁধানো পুকুর। সাধক রামপ্রসাদ এখানেই স্নান করতেন। পুকুরের মধ্যে প্রচুর মাছ ও কচ্ছপ চোখে পড়ল। এই রামপ্রসাদের ভিটেতে 26শে জানুয়ারি বেশ বড় করে অন্নকূট উৎসব হয়। সেই সময় বলা চলে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই মন্দিরে। তখন মন্দিরটি প্রায় সারাদিনই খোলা থাকে ভক্তদের উদ্দেশ্যে, এবং মন্দিরের আশেপাশের রাস্তায় তখন মেলা বসে। এছাড়াও পয়লা বৈশাখ, 15ই আগস্ট, কালী পুজোর দিন, 1 জানুয়ারি সহ বছরের বিশেষ কিছু দিনে এখানে প্রচুর মানুষের উপস্থিতি থাকে চোখে পড়ার মতন। পুকুরের ঠিক পাশেই আছে ফুলের একটা সুন্দর বাগান। রামপ্রসাদের এই ভিটে থেকে 5-6 মিনিট হাঁটা পথেই আছে রামপ্রসাদের স্নানের ঘাট। এই গঙ্গার ঘাটেই সাধক রামপ্রসাদ শেষবারের মতন মাতৃ প্রতিমা মাথায় নিয়ে গঙ্গা বক্ষে বিলীন হয়ে যান। এই হালি শহরে 10টি দর্শনীয় স্থান নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যেগুলো কিনা খুব সহজে নামমাত্র খরচে একদিনেই ঘুরে দেখা যায়। সেই ভিডিওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, ইচ্ছা হলে দেখে নিতে পারো। বাঁদিকে আছে একটা ছোট্ট শিব মন্দির, আর পাশে রাখা আছে রামপ্রসাদ সেনের একটি মর্মর মূর্তি। ঘাটের দেওয়ালে ডান দিকে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে রামপ্রসাদের জীবনের নানান বিশেষ মুহূর্ত। রামপ্রসাদ প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো করতেন। একবার সারা রাত পুজো ও গানের পর সকালে কালী প্রতিমা মাথায় করে নিয়ে বিসর্জনের পথে বের হন রামপ্রসাদ। ভক্তগণ তার পিছন পিছন বিসর্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। স্বরচিত শ্যামাসঙ্গীত গাইতে গাইতে গঙ্গার জলে প্রতিমা বিসর্জনের জন্য নামেন রামপ্রসাদ। প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গেই ওনাকেও আর দেখা যায় না সেই সময় থেকে। মনে করা হয় এটি 1775 সালের ঘটনা। ঘাটটা খুবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। কিছুটা সময় এখানে কাটিয়ে আবার চললাম ভিটার দিকে। আচ্ছা, বলা হয়নি ভিটা থেকে যে পথে তোমরা এই স্নানের ঘাটে আসবে সেই রাস্তাতেই দেখতে পাবে এই রকম 2টি শিব মন্দির বা জোড়া শিব মন্দির। এই পথেই আরো দেখতে পাবে 365 বছর পুরনো শ্রী শ্রী বুড়ো শিব মন্দির। এখন বেলা 1টা বেজে গেছে, তাই রামপ্রসাদের ভিটেতে ফিরে এসে দেখি সেই উপাসনা কক্ষের পাশে ভোগ প্রসাদ বিতরণও শুরু হয়ে গেছে। লাইনও পড়েছে একটু। আর হ্যাঁ, এখানে একটি মালসায় করে ভোগ প্রসাদ দেওয়া হয়। মূলত রোজ খিচুড়ি প্রসাদই দেওয়া হয় এখানে, এবং চেয়ার টেবিলে বসিয়ে পরিবেশন করে এখানে খাওয়ানো হয় না। কিন্তু খেয়াল রেখো, সবাই ভোগ প্রসাদ নিয়ে পাশের হলঘরটার দিকে যাচ্ছে দেখলাম। ভোগ প্রসাদের মালসাটা একটু দেখাই তোমাদের। এখানে আছে খিচুড়ি, পটল ভাজা, একটা তরকারি ও সাথে পায়েস। এই প্রসাদ তোমরা বাড়িতেও নিয়ে যেতে পারো, আবার এখানে বসে বা দাঁড়িয়েও খেতে পারো, যেমন সবাই খাচ্ছে। মালসায় কুপনের ভোগ প্রসাদ দেওয়া শেষ হয়ে গেলে কিছু মানুষকে বিনামূল্যে শালপাতার বাটিতে করে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। চারিদিকটা ভালো করে ঘুরে এবং অসাধারণ ভোগ প্রসাদ গ্রহণ করে এবার বাড়ির দিকে রওনা দিলাম। তা ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে একটু জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।